আচ্ছা, প্রথম যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ইন্টেন্সিটি অ্যাট এ ডিস্টেন্স 0.15 অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ দ্য স্পেয়ার অফ দ্য চার্জ। তার মানে স্পেয়ার বা গোলকের সেন্টার থেকে কতটুকু ডিস্টেন্স, 0.15 মিটার ধরতে পারো। এটা এখানে ইউনিট দেওয়া নাই, কিন্তু এটা মিটার হবে। তো এত দূরত্বে ইলেকট্রিক ইন্টেন্সিটির মান, ম্যাগনিটিউড অফ ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্যের মান কত হবে এটা জানতে চাইছে। তো এখানে আমরা যেটা জানি, একটা স্পেয়ারের ক্ষেত্রে কি হয়, একটা স্পেয়ারের ক্ষেত্রে তার সব চার্জ তার কেন্দ্রে পুঞ্জীভূত আছে, এইভাবে আমরা ধরে নিই। তার মানে সমগ্র চার্জটুকু, যদিও চার্জগুলো স্পেয়ারের কি হয়, এই বাইরে সারফেসের উপর দিয়ে সুষমভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, যার ফলে কি হয়, একদম মনে হয় কেন্দ্র থেকে তড়িৎ বলরেখা বের হচ্ছে যদি পজিটিভ চার্জ হয়। এইভাবে বলরেখার সমস্ত বলরেখাগুলো এইভাবে বের হতে থাকে। এটা এমনভাবে মনে হয় যে বলরেখাগুলো বের হচ্ছে কেন্দ্র থেকে বের হয়ে আসতেছে। এই কারণে আমরা স্পেয়ারের চার্জগুলোকে, তার সমস্ত চার্জ কেন্দ্রে পুঞ্জীভূত আছে, এটা আমরা ধরে থিওরিটিক্যালি আগাতে পারি। তার মানে এটা, এই স্পেয়ারের চার্জগুলো যদিও এর পৃষ্ঠতলে আছে, তারপরে এটা আমরা ধরে নিতে পারবো যে চার্জগুলো তার কেন্দ্রে আছে। তো এই কেন্দ্রে থাকা চার্জের পরিমাণ কত বলে দিছে, ধরে নিলাম এই কেন্দ্রে এখানে চার্জটা আছে, এটার মান দিয়ে দিছে হচ্ছে কিউ ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব। এরপরে যেটা জানতে চাইছে যে কেন্দ্র থেকে 0.15 এত দূরত্বে, এই দূরত্বে ইলেকট্রিক ইন্টেন্সিটির মান কত হবে। তো আমরা ধরে নিলাম যে এটা কেন্দ্র থেকে বাহিরেই আছে বিন্দুটা। যদিও কেন্দ্র থেকে যদি ভিতরে হতো তাহলে কি সমস্যা হতো, তাহলে আসলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির কোনো মানই থাকতো না, ভ্যালুই থাকতো না। একটা স্পেয়ারের অভ্যন্তরে এই ইলেকট্রিক ইন্টেন্সিটির মান কিন্তু শূন্য হয়। তাহলে এখন যেটা লিখতে পারবো, ধরে নিলাম এই ডিস্টেন্সটা দেওয়া আছে এবং এটার মান হচ্ছে, ধরে নিলাম আর ইকুয়াল টু দেওয়া আছে কতখানি, 0.15 মিটার। এখানে যদি 1 কুলম্ব ধনাত্মক আধান রাখি, তাহলে আসলে সে কি পরিমাণ ফোর্স অনুভব করবে, এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইন্টেন্সিটি। তো ইন্টেন্সিটি ই এর সূত্র আমাদের জানা আছে, 1/4πε0। ওপরে থাকবে চার্জের পরিমাণ, কোন চার্জ, ক্ষেত্র সৃষ্টিকারী আধান, অর্থাৎ এই চার্জের পরিমাণটা, কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো যদি এখানে মানটা বসাই সবগুলো, কিউ এর মান কত বসাবা, কিউ এর মান হচ্ছে এখানে দেওয়া আছে 1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব, আর ডিস্টেন্স দেওয়া আছে 0.15 মিটার। যদিও এখানে এককটা দেওয়া নাই, তারপরে এককটা দিতে হবে, মিটার এককে রাখতে হবে, তাহলে এসআই এককে এই যে নিউটন পার কুলম্ব পাবা। তাহলে আমি যদি সম্পূর্ণ ক্যালকুলেশনটা করি এখানে, তাহলে কত আসে দেখি অ্যান্সার, 9 ইন্টু 10⁹ ইন্টু, আচ্ছা এটার মান আসবে হলো 1.6 ইন্টু 10⁻⁹, আর নিচে আছে হচ্ছে আর এর উপরে স্কোয়ার, মানে 0.15 তার উপরে স্কোয়ার। এটা আছে 640 নিউটন পার কুলম্ব, 640 নিউটন পার কুলম্ব। এটা হচ্ছে এসআই এককে ইন্টেন্সিটির ইউনিট। তার মানে সঠিক অ্যান্সার হবে হচ্ছে 640 নিউটন পার কুলম্ব, এসি নাম্বারটা। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা করছে যে হোয়াট ভ্যালু অফ এম এর ভ্যালুটা কত হবে। পি এর মান দেওয়া আছে একটা ভেক্টর, কিউ আর একটা ভেক্টর, দুইটার মানই দেওয়া আছে। বি অর্থগোনাল মানে কি, অর্থগোনাল মানে আসলে তারা 90 ডিগ্রি কোণে অবস্থান করবে। তো 90 ডিগ্রি কোণে যদি দুইটা ভেক্টর অবস্থান করে, তখন তাদের ভিতরে এই এম এর মানটা কত হবে। আচ্ছা, বিষয়টা যদি আমরা এখানে একটু এঁকে বোঝার চেষ্টা করি, ধরো এই একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টরটা হচ্ছে পি, আর পি ভেক্টর দেওয়া আছে হচ্ছে 4i প্লাস mj, আর একটা ভেক্টর, সেটা এর সাথে যেহেতু অর্থগোনাল, তাহলে আমি 90 ডিগ্রি কোণে আঁকলাম। এই ভেক্টরের মানটা দেওয়া আছে কত, এটাকে বলা হচ্ছে কিউ ভেক্টর, এবং কিউ ভেক্টরের মানটা দেওয়া আছে এখানে 8i মাইনাস 4j, এরপরে হচ্ছে প্লাস 9k।
তো এই দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই কোণের মানটা কত? যদি বলে দিচ্ছে 90 ডিগ্রি হয় তাহলে তাহলে কি হবে? তাহলে এম এর মানটা কত হবে? তো এই দুইটা ভেক্টরের ভিতরে যদি আমরা ডট গুণফল নির্ণয় করি তাহলে কি পাই? আগে সেটা একটু দেখব যে যদি আমরা এটা নির্ণয় করি এই পাশে পি ভেক্টর, এটা একটা ভেক্টর চিহ্ন দিতে হবে, এটাও একটা ভেক্টর। তো পি ডট যদি কিউ নির্ণয় করি তাহলে কি হয়? আমরা যেটা জানি যে ডট গুণফলটা এভাবে নির্ণয় করা যায়। আচ্ছা, এখানে আগে লিখে দিই যে পি এ ইন্টু কস থিটা, এটা লেখা যায় তাই না? পি এ ইন্টু কস থিটা। এটা কিন্তু আরেকটাভাবেও নির্ণয় করা যায় যে পি ডট কিউ, এই ভেক্টরটা ডট গুণফল যদি আমি এখান থেকে নির্ণয় করি তাহলে কি হবে? দেখো, এই আয়ের যে সহগটা থাকবে মানে কম্পোনেন্ট, এই দুটাকে গুণ করে দিতে হবে। তাহলে যদি গুণ করি, অর্থাৎ সূত্রটা ছিল, আমি একটু মনে করে দিচ্ছি, পি এক্স ইন্টু কিউ এক্স প্লাস পি ওয়াই ইন্টু কিউ ওয়াই। আচ্ছা, এখানে ইন্টু হবে, এরপরে প্লাস পি জেড ইন্টু কিউ জেড। এটা হয়তো বা তোমার বইয়ে পি এর জায়গাতে দেওয়া ছিল এ, কিউ এর জায়গাতে ছিল বি। আচ্ছা, তো এটাকে আমরা এখন যদি মিশে দিয়ে এখন ঠিক গুণফলটা নির্ণয় করব এই দুইটার সাহায্যে। কি হয়? তাহলে 8 আর হচ্ছে এই 4 গুণ হবে, 4 গুণন 8, এখানে হবে 32। এরপরে -4 আর হচ্ছে এখানে আছে জে এর সাথে এম, দুটা গুণ করলে হবে -4m। এরপরে এই 9কে আর এখানে কে এর সহগ নাই, তার মানে কে নাই, তার মানে 0 ইন্টু কে হিসেবে যদি থাকে তাহলে 0 আর 9 গুণ করলে পাবা 0। তার মানে এটাই মূলত গুণফল। এখন এটা হচ্ছে পি কিউ এর গুণফল। আবার এটা সমানই আমরা লিখছি, উপরে কি লিখছি, যে এটাকে পি ইন্টু, সরি এটা এ হবে না, কিউ হবে, পি ইন্টু কিউ কস থিটা, এটা লেখা যায়। তো এই দুইটা লাইন যদি আমি এখানে কম্পেয়ার করি, দেখো তাহলে এখানে কী পাবে? 32 - 4m ইকুয়াল টু পি ইন্টু কিউ ইন্টু, যেহেতু 90 ডিগ্রি তাহলে এখানে হবে cos 90 ডিগ্রি। মূলত এই মানটা 0 হবে, অর্থাৎ যদি দুইটা লম্বভাবে অবস্থান করে তখন দুইটার কি হয়? ডট গুণফলের মান হয় 0। তো এখান থেকে আমরা লিখতে পারি এখানে 32 - 4m ইকুয়াল টু 0। এই পাশ থেকে 4m ইকুয়াল টু 32, অতএব m ইকুয়াল টু কী হবে? 32 ডিভাইডেড বাই 4, তার মানে হবে 8 হবে অ্যান্সার। তার মানে m এর মান কত হবে? m এর মান হবে 8। এই যে m এর মান এখানে হবে 8। এরপরে পরবর্তীতে যে কোশ্চেনটা করছে 3 নম্বরে, এটা একটু খেয়াল করো যে হোয়াট ইজ দ্য এরিয়া ইকুয়েশন অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্ম বাই টেকিং এ ভেক্টর আর বি ভেক্টর অ্যাজ দ্য সাইড। তার মানে বিষয়টা হলো, এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর, দুইটা ভেক্টর একটা ত্রিভুজের যদি বাহু হিসেবে ধরা হয় তাহলে তার ক্ষেত্রফলটা কত হবে এটাই নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখানে একটু খেয়াল করি তাহলে আমরা, যেটা আসলে কি হবে 3 নম্বরের জন্য যেটা করতে পারি, ধরো এটা একটা ভেক্টর, ঠিক আছে? এই ভেক্টরটাকে আমরা, আচ্ছা কি ভেক্টর দেওয়া আছে সেটা একটু দেখি, এ আর বি ভেক্টর দেওয়া আছে। তো আমি ধরে নিলাম এটা একটা ভেক্টর, এই ভেক্টরটাকে আমি বলতেছি হচ্ছে এ ভেক্টর। আরেকটা ভেক্টর নেব, সেই ভেক্টরটা এই যে এই ভেক্টর, এটা ধরো হচ্ছে বি ভেক্টর, এ ভেক্টর, আর এটা হচ্ছে কি বি ভেক্টর। তো এই দুইটাকে একটা ত্রিভুজের সাইড ধরা হয়েছে। তার মানে কি, এটা যদি একটা ত্রিভুজ হয়, তৃতীয় বাহু কোনটা হবে? তৃতীয় বাহু হবে এই যে এই দুইটার যোগফল। এখন কথা হলো, এই ত্রিভুজটার এরিয়া কি হবে? এরিয়া সমান হবে কি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এটা শুধু এই ত্রিভুজ না, যতগুলো ত্রিভুজ আছে সব ত্রিভুজের ক্ষেত্রেই এটা কার্যকর। তো এখন এই ত্রিভুজের এরিয়াটা আমরা খুঁজে বের করব। আচ্ছা, এখন খেয়াল করো, যদি এই পরিমাণ বাহুটাকে আমরা বেস ধরি তাহলে কি হবে? তাহলে আমি এখানে লিখি যে এটাকে লিখতে পারবো, হাফ রেখে দিলাম, বেস ধরছি কি আমি এইটুকু অংশ, তার মানে এই এ ভেক্টরের মডুলাস, এখন হাইট কি হবে? তো হাইট মানে হচ্ছে এই বিপরীত যে শীর্ষটা আছে এই শীর্ষ থেকে বেজের উপরে লম্ব পর্যন্ত দূরত্ব। তাহলে এখান থেকে আমি এই দূরত্বটা হবে হাইট, এই দূরত্বটা কি হবে? হাইট। ওকে, তো এখন খেয়াল করো, যদি এই অংশটুকুর মধ্যবর্তী কোণ আমরা থিটা ধরে নিই, আচ্ছা 1 মিনিট,
ক্লাস টেস্ট আমি কথা বলবো। আচ্ছা ঠিক আছে, ঠিক করো না। দাও 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 দাও, পরে আসুন আমি। ঠিক আছে ঠিক আছে। তো বিষয়টা হলো এখানে আমরা বেসটা নিয়ে নিছি এ আর হাইট হবে এই এইচ। তো আমি এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে থিটা ধরলাম জাস্ট। তাহলে এই এইচের ভ্যালু কী হবে? এই এইচের ভ্যালু হবে, এইচটার ভ্যালু হবে এরকম, বি ভেক্টরের মান ম্যাগনিটিউড অ্যান্ড হচ্ছে সাইন থেটা। সাইন থেটা এটা কীভাবে পাইলাম? ভেক্টরের উপাংশ যখন আমরা টপিকটা পড়ছিলাম বা ভেক্টর বিভাজন, তখন আমরা দেখছিলাম যে একটা ভেক্টর এই যে কীভাবে এক্স অক্ষের সাথে আর ওয়াই অক্ষের সাথে বিভাজিত হয়। যেহেতু এই অ্যাঙ্গেলটা থেটা, এই অ্যাঙ্গেলটা যেহেতু থেটা, তার মানে এটা কী হবে? এই পাশে হবে বি সাইন থিটা আর এইটুকু অংশের দৈর্ঘ্য হবে বি কস থিটা। তো আমাদের শুধু হাইট লাগবে, তাই আমরা এই বি সাইন থিটা অংশটুকু নিয়ে নিলাম। এখন দেখো এখানে আমি লিখতে পারবো যে এই যে মডুলাস অফ বি অর্থাৎ হাইটার জায়গায়, আর এখানে থাকবে কি সাইন থিটা। সাইন থিটা ঠিক আছে এতটুকু। পরের লাইনে যেটা লিখতে পারি যে হাফ দিলাম ইন্টু এ বি সাইন থিটা। আচ্ছা এখানে কিন্তু এ ভেক্টরের মান এ, বি ভেক্টরের মান বি, আর এখানে থাকবে কি সাইন থিটা। এখন একটু খেয়াল করো যে আমরা যদি এ ক্রস বি দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিতাম তখন কি লেখা যাইতো যে এ বি সাইন থিটা, কিন্তু এর সাথে একটা, এটা যেহেতু ক্রস গুণফল, তো ক্রস মাল্টিপ্লিকেশন এটা কি পাওয়া যায়? একটা ভেক্টর রাশি পাওয়া যায়, তাই এখানে একটা ভেক্টর থাকবে যেটার দিক থাকবে ইউনিট ভেক্টর। এরপরে লেখা হবে হচ্ছে এ বি সাইন থিটা। এখন আমি যদি কোনোভাবে এটাকে এই আকারে লিখতে পারি যে এ ক্রস বি, এ এবং বি ভেক্টরের ক্রস মাল্টিপ্লিকেশনের মডুলাস, তার মানে কি এই পাশে আর ভেক্টর থাকতেছে না, তখন এটাকে লেখা হবে এ বি সাইন থিটা। সুতরাং এই এ বি সাইন থিটার জায়গায়, এ বি সাইন থিটার জায়গায় কী লিখতে পারবো আমি? এ ক্রস বি ভেক্টরের মডুলাস, তার মানে হাফ ইন্টু এইটুকু অংশ লিখবো হচ্ছে এ ক্রস বি এই ভেক্টরের মডুলাস। তার মানে এই অংশটুকু আসলে কোনো ভেক্টর না, একটা ভেক্টরের মান বা ম্যাগনিটিউড। এটাই হবে সঠিক অ্যান্সার। যে মানে কি একটা ট্রায়াঙ্গেলের যদি একটা সাইড এ থাকে এবং আরেকটা সাইড থাকে বি, তখন ওই ট্রায়াঙ্গেলের এরিয়া নির্ণয় করা যায় হাফ ইন্টু এই দুইটা সাইডের ক্রস মাল্টিপ্লিকেশনের ম্যাগনিটিউড দিয়ে। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে হাফ ইন্টু এ ক্রস বি, এই যে এটা হবে হাফ ইন্টু এ ক্রস বি, 3-এর সি হবে সঠিক অ্যান্সার। আচ্ছা এর পরবর্তী প্রবলেম যেটা দেওয়া আছে দেখি, এটা 12 নাম্বারে গেছে কেন? আচ্ছা এর আগে কি আছে? 8 নাম্বার, আচ্ছা 4 নাম্বার, এখান থেকে করতে হবে। এবার কোশ্চেনে বলছে যে ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ভ্যালু অফ এ ভেক্টর অ্যান্ড দ্য অপোজিট ভেক্টর অফ এ। মানে বিষয়টা হচ্ছে এরকম, যদি আমি একটা ভেক্টর নিই, কোশ্চেনে যেটা বলছে যে একটা ভেক্টর, সেটা নিলাম হচ্ছে এটা কি ভেক্টর? এ ভেক্টর। তো এই এ ভেক্টর এবং এই এ এর অপোজিট ভেক্টর, এই দুটার ম্যাগনিটিউড মানে রেজাল্টেন্ট বের করতে বলছে। তো এর অপোজিট ভেক্টর কোন দিকে হবে? এই যে এটা হবে এর অপোজিট ভেক্টর, এর অপোজিট ভেক্টর, এটাকে বলা হবে মাইনাস এ ভেক্টর, এ এর মাইনাস এ ভেক্টর। আচ্ছা এখন বিষয় হচ্ছে এই দুইটা ভেক্টরের ভিতরে যদি আমি রেজাল্টেন্ট নির্ণয় করি সেটা কত হবে? আগে দেখো এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু কত ডিগ্রি? 180 ডিগ্রি। এবং এই ভেক্টরের ভ্যালু যতটুকু, এই ভেক্টরের ভ্যালু বা ম্যাগনিটিউড, সরি ভ্যালু না ম্যাগনিটিউড, দুটার ম্যাগনিটিউড সেম। সুতরাং এই ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর আসবে কত? 0। তাহলে এখানে আর ইকুয়াল টু 0 আসবে। এটা সূত্র দিয়েও করতে পারবা ইচ্ছা। সঠিক অ্যান্সার 0। 2 নম্বর কোশ্চেন, সেটা বলছে হুইচ ওয়ান ইজ স্কেলার কোয়ান্টিটি। এটা এখানে কি কি অপশন আছে? এখানে আছে হচ্ছে গ্রেডিয়েন্ট। তো এটা মনে রাখার উপায় কি? আমি একটু লিখে দিচ্ছি, GRADIANT, গ্রেডিয়েন্ট। ENT হবে, সরি এখানে হবে ENT, গ্রেডিয়েন্ট। তো এটা আসলে মনে রাখার একটা উপায় আছে। আমি পুরো টপিকটাই বলে দিচ্ছি যে ভেক্টর ক্যালকুলাসে আমাদের 3টা অপারেশন শিখতে হয়। ভেক্টর ক্যালকুলাস, এই অপারেটরের নাম হচ্ছে নাবলা অপারেটর। সেটা হচ্ছে কি থাকে? DDX, এটা হচ্ছে আই, এটা একটা ভেক্টর অপারেটর, কারণ মাসে আই জে কে আছে, ওয়াই এখানে হবে জে প্লাস ডিডি জেড অফ কে। এখন দেখো কয় ধরনের অপারেশন আসলে হতে পারে। তো প্রথমে হচ্ছে গ্রেডিয়েন্ট কাকে বলে সেটা একটু জানতে হবে। গ্রেডিয়েন্ট একটা, এরপরে হচ্ছে
ডাইভারজেন্স, DIVER, ডাইভার, GENC, ডাইভারজেন্স। আরেকটা হচ্ছে কার্ল, আরেকটা হচ্ছে CURL, কার্ল। তো সবগুলো অপারেশনই হয় এই ন্যাবলা অপারেটরের সাহায্যে। এই ন্যাবলা অপারেটরের সাহায্যে এই সবগুলো অপারেশনগুলো ঘটবে। তো গ্রেডিয়েন্ট মানে কি, এটা মনে রাখবা হচ্ছে একটা ওয়ার্ড দিয়ে, সেটা হচ্ছে জেনারেল, জি ফর জেনারেল, GENARAL, জেনারেল। আচ্ছা, জেনারেল বানান ভুল হয়ে গেছে মনে হয়, যাই হোক। তো জেনারেল মানে কি সাধারণ গুণ। ধরো যদি এই নাবলা অপারেটর থাকে, নাবলা অপারেটর আর একটা স্কেলার যে গুণফল সেটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। এই নাবলা অপারেটর আর একটা হচ্ছে স্কেলার। দেখো এই ফাংশনটাকে কিন্তু স্কেলার ফাংশন বলা হবে, কারণ ফাংশনের উপরে এই বার চিহ্নটা নাই। তার মানে কি, বার চিহ্ন না দিয়ে আমরা বোঝাচ্ছি হচ্ছে এটা একটা স্কেলার ফাংশন। তো এই দুইটার গুণফল যদি আমরা নির্ণয় করি, একটা ভেক্টরের সাথে যদি একটা স্কেলার রাশিকে গুণ করা হয় তখন কি পাওয়া যায়, ফাইনালি একটা ভেক্টর রাশি পাওয়া যায়। তার মানে গ্রেডিয়েন্টটা একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি। এরপরে হচ্ছে ডাইভারজেন্স। তো ডাইভারজেন্সের এখানে ডি ফর, এখানে মনে রাখবা হচ্ছে ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট। তো ডট প্রোডাক্ট কাদের ভিতরে হয়, দুটা ভেক্টর প্রোডাক্ট, দুটা ভেক্টর কোয়ান্টিটির ভিতর কিন্তু ডট প্রোডাক্ট সম্ভব। তার মানে এই নাবলা অপারেটর আর একটা ভেক্টর, এখানে কিন্তু এবার এই ফাংশনটাকে ভেক্টর হতে হবে। এই দুটার ডট গুণফল, এটা কি পাওয়া যাবে, দুটার এই এই অপারেশনটাকেই বলা হচ্ছে ডাইভারজেন্স। তো কারণ কি, এখানে ডি আছে মানে ডট প্রোডাক্ট, এটা মনে রাখবা। তো দুটা ভেক্টর রাশির ডট প্রোডাক্ট করলে আলটিমেটলি কি পাওয়া যায়, স্কেলার নাকি ভেক্টর রাশি। হ্যাঁ, সেটা কিন্তু একটা স্কেলার পাওয়া যায়, SCALER, স্কেলার কোয়ান্টিটি। এরপরে কার্ল, কার্ল মানে হচ্ছে ক্রস প্রোডাক্ট। এখানে মনে রাখবা সি ফর কার্ল, আচ্ছা সি ফর ক্রস প্রোডাক্ট, CROSS, ক্রস প্রোডাক্ট। তো ক্রস প্রোডাক্ট কাদের ভিতর সম্ভব, দুইটা ভেক্টর রাশির ভিতরেই সম্ভব। এই যে নাবলা অপারেটর ক্রস, এটা করলাম। তো এই অপারেশনের ফলে এখানে কি পাবো, এখানে কিন্তু আবার একটা ভেক্টর রাশি পাবো, ভেক্টর, কারণ দুটা ভেক্টর রাশির ক্রস গুণফল একটা ভেক্টর রাশি পাওয়া যায়। তাহলে এখানে একটা ভেক্টর কোয়ান্টিটি পাওয়া যাবে। তাহলে এখানে কার্ল মানে কিন্তু এটা উল্টাপাল্টা করা যাবে না। দেখো প্রত্যেক ক্ষেত্রে আমি এই ডটটাকে সামনে রাখছি, নাবলা অপারেটরটাকে এটা সামনেই রাখবো। যদি এটা আগ-পিছ করো তাহলে সমস্যা, এই ক্ষেত্রেও সমস্যা নেই, এই ক্ষেত্রেও সমস্যা নেই, কারণ ডট গুণন বিনিময়যোগ্য। এটা হচ্ছে কি করে, এই নাবলা অপারেটর যদি আমি এখানে পরে লিখতাম, এটা যদি আগে লিখতাম কোনো সমস্যা নেই, কিন্তু ক্রস প্রোডাক্ট এটা বিনিময়যোগ্য নয়। তাই এটা হচ্ছে এই নাবলা অপারেটরটা সবসময় আগে থাকবে। যদি এটা পিছনে দাও তাহলে কিন্তু হবে না, তখন সামনে একটা মাইনাস দিতে হয়। আচ্ছা, যেটা কোশ্চেন ছিল কি, যে হুইচ ইজ স্কেলার কোয়ান্টিটি। তার মানে বুঝতে পারতেছো যে গ্রেডিয়েন্ট যেটা বলছি আমি, এটা কিন্তু একটা ভেক্টর রাশি পাওয়া যায়। এরপরে ডাইভারজেন্স, এটা একটা ডট প্রোডাক্ট, তার মানে এটা একটা স্কেলার কোয়ান্টিটি। তার মানে আমরা এখানে সঠিক অ্যান্সার কী দেবো, এটা হবে হচ্ছে ডাইভারজেন্স। আচ্ছা, সঠিক অ্যান্সার হবে ডাইভারজেন্স। আর কার্ল মানে সি ফর কি, ক্রস প্রোডাক্ট, আর ক্রস প্রোডাক্টের ফলে কি পাওয়া যায়, সেটা একটা ভেক্টর রাশি পাওয়া যায়, তাহলে এটাও হবে না। আবার ডিসপ্লেসমেন্ট মানে সরণ, এটাও তো একটা ভেক্টর রাশি, হবে না। এরপরে 6 নাম্বার যেটা বলছে, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ভেক্টর। এ ভেক্টরের মান দিয়ে দিচ্ছে, বি ভেক্টরের মান দিয়ে দিচ্ছে। তো এটা করার উপায় কি, এখানে যদি একটু বলি আমি, যে এ ভেক্টর ডট বি ভেক্টর, এ আর ডট, এই দুটো আমরা নির্ণয় করে দেবো। তো এ ডট বি সমান কি লিখতে পারি, এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান, এরপর মধ্যবর্তী cos θ। এখন এ ডট বিকে কিন্তু নির্ণয় করা যায় কিভাবে, এ এক্স ইন্টু বি এক্স প্লাস এ ওয়াই ইন্টু বি ওয়াই প্লাস এ জেড ইন্টু বি জেড, ওকে, ইকুয়াল টু এখানে এ ইন্টু বি, তারপর হচ্ছে cos θ। তো এখান থেকে এই এ বিটাকে ভাগ দিয়ে cos θ মান বের করতে পারবা সহজেই। এটা যদি আমি এখানে করি, কপি, আচ্ছা এই প্রবলেমটা যদি এখন সলভ করি, একদম দ্রুত করব। 18 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ এন্ট্রপি। তো এটা কিভাবে করবা, যে এন্ট্রপির পরিবর্তন ডেল্টা এস, এটা সমান আমরা লিখতে পারতাম যে উপরে থাকতো ডি কিউ, নিচে আছে হচ্ছে টি। তো এখান থেকে এককটা নির্ণয় করা যায়। ডি কিউ মানে কি তাপের পরিমাণ, এটার একক কি জুল, আর টেম্পারেচার একক এটা হচ্ছে কেলভিন। তাহলে এটাকে এসআই এককে লেখা যায় হচ্ছে জুল পার কেলভিন। সঠিক অ্যান্সার হবে এটা, এ নাম্বারটা, জুল পার কেলভিন, এটা সঠিক। আচ্ছা, এর পরবর্তী যে কোশ্চেনটা আছে 17 নম্বর কোশ্চেন,
এখানে বলছে কি যে ইফ অ্যাবজর্বড হিট ডেল্টা কিউ ইকুয়াল টু 700 জুল অ্যান্ড ওয়ার্ক ডান ডেল্টা ডাব্লিউ ইকুয়াল টু 200 জুল, দেন হোয়াট ইজ দ্য ইনক্রিজ অফ দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম। তো এটাকে কিভাবে করা যায়, ধরো এটা একটা হচ্ছে সিস্টেম, তো এটা এর হিট সোর্স যেটা সেটা হচ্ছে কি উত্তপ্ত থাকে। এই হিট সোর্স থেকে যে তাপটা নেয় সেটা হচ্ছে ডেল্টা কিউ আমরা বলে থাকি। এই ডেল্টা কিউ এর পরিমাণ হচ্ছে 700 জুল দিয়ে দিছে, 700 জুল দিয়ে দিছে। এরপরে এটা হচ্ছে কাজ করছে কি পরিমাণ, কাজ করছে হচ্ছে 200 জুল। ডেল্টা ডাব্লিউ এর মান হচ্ছে 200 জুল। কি পরিমাণ হিট সে মানে রিলিজ করছে এটা কিন্তু বলা নাই, তার মানে সে ডেল্টা কিউ পরিমাণ তাপ নেওয়ার পরে 200 জুল কাজ করে দিচ্ছে, আর বাকিটা তার এই যে নিজেদের যে অণুগুলো আছে এই অণুগুলোর অভ্যন্তরীণ শক্তি বাড়ায় দিছে। তো এটার জন্য ফর্মুলা ছিল কি, ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ডাব্লিউ প্লাস ডেল্টা ইউ। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে আমাদের লাগবে অভ্যন্তরীণ শক্তি মানে ডেল্টা ইউ ইকুয়াল কি লেখা যাবে, ডেল্টা কিউ ডিভাইড মাইনাস ডেল্টা ডাব্লিউ, তার মানে হচ্ছে 700, সেখান থেকে বাদ যাবে 200, অ্যান্সার হবে জুল। পরে উত্তর কত হবে, উত্তর হবে 500 জুল। তাহলে 500 জুল এই পরিমাণ হিট সে ইন্টারনাল এনার্জি এটা বাড়াইছে, তাহলে সঠিক উত্তর হবে ডি। পরবর্তী যে কোশ্চেনটা বলছে যে চেঞ্জ অফ এন্ট্রপি পরিবর্তনটা বের করতে বলছে, টু রেইজ 5 কেজি ওয়াটার অ্যাট 10 ডিগ্রি সেলসিয়াস টু ওয়াটার 100 ডিগ্রি সেলসিয়াস। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, 5 কেজি পানিকে ওয়াটার সে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তরিত করছে, তো এন্ট্রপির পরিবর্তন কত। এখানে পদার্থের অবস্থার কিন্তু পরিবর্তন হয়নি, আগে ওয়াটার মানে দশার কোনো পরিবর্তন হয়নি, 110 ডিগ্রিতেও সে ওয়াটার ছিল, আবার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার ছিল। তো এটার জন্য সূত্র হচ্ছে ডেল্টা এস ইকুয়াল টু লেখা যায়, যেহেতু অবস্থার কোনো দশার কোনো পরিবর্তন হয়নি, দশার কোনো চেঞ্জ হয়নি, আচ্ছা ফেজের কোনো চেঞ্জ হয়নি, তো এটা সূত্র ছিল এম এস, এরপরে হচ্ছে লন, এখানে হচ্ছে থাকবে তাপমাত্রা, তাপমাত্রা কি হবে, ওপরে T1 নিচে হবে T2, আচ্ছা ওপরে হবে T2 নিচে হবে T1, আচ্ছা এটা একটু আমি শিওর হয়ে বলতেছি, T2 নাকি T1, আচ্ছা T2ই দিলাম, যদি না হয় তাহলে উল্টা করে দিতে হবে। এম এর মান, এটা আমার কনফিউশন, 5 ইন্টু এস এর মান হচ্ছে পানির আপেক্ষিক তাপ 4200, এরপরে T2 লন, T2 হচ্ছে অবশ্যই কেলভিন তাপমাত্রায় রাখতে হবে, তাহলে 273 প্লাস কত হবে, উপরে যেহেতু T1 বলছি না T2 বলছি, তাহলে 273 প্লাস 100 ডিগ্রি, আর এখানে হবে 273 প্লাস 10, তাহলে দেখি কত আসে ক্যালকুলেটারে। লন না, এটাই হবে সঠিক উত্তর, ওপরে T2ই হবে, তাহলে 273 প্লাস 100 আর নিচে হচ্ছে 273 প্লাস 10, লনের মানটা আসে হচ্ছে 2 পয়েন্ট, এটার মান আসে 0.276, আর এখানে থাকবে 4200, এখানে হচ্ছে 5, তিনটা যদি একসাথে গুণ করে দেই যেটা আসবে 5 গুণন 4200 গুণন 0.276, অ্যান্সার হবে হচ্ছে 5796 জুল পার কেলভিন, এটা হচ্ছে এন্ট্রপির পরিবর্তনের একক। তাহলে 5796, এখানে আছে 98, কোনো সমস্যা নাই, অ্যান্সার হবে হচ্ছে সি, 18 অ্যান্সার হবে সি। আচ্ছা উপরে থাকবে T2 মানে চূড়ান্ত তাপমাত্রা, এখানে চূড়ান্ত বা শেষ তাপমাত্রা মানে ফাইনাল টেম্পারেচার, এটা সঠিক। আচ্ছা 18 নম্বর পর্যন্ত শেষ। 19 নম্বরে যে কোশ্চেনটা বলছে
দ্য কনসেপ্ট অফ হিট ইঞ্জিন। হিট ইঞ্জিনের ক্ষেত্রে নিচের কোনগুলো সঠিক? এক নম্বর যেটা বলছে যে ইটস ইফিসিয়েন্সি ডিপেন্ডস অন দ্য টেম্পারেচার অফ দ্য সোর্স অ্যান্ড সিঙ্ক। হ্যাঁ, এটা কিন্তু আসলেই সঠিক। যদি আমরা এটার ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা সমান কি লিখতে পারি, 1 মাইনাস নিচে থাকে হচ্ছে T1, যেহেতু বলছে যে সোর্স, তো সোর্সের যেটা সেটাকে আমরা TH লিখতে পারি, আর সিঙ্ক যেটা সেটা হচ্ছে TH না, T1 T2 দিয়ে বলতে পারি। টি নিচে থাকবে কি T2, উপরে থাকবে হচ্ছে T1। তো এটা যদি করো তাহলে T2 আছে, আর এখানে হচ্ছে T2 মাইনাস T1। এখানে খেয়াল করো, এই ইফিসিয়েন্সি এটা কিন্তু শুধুমাত্র এই দুইটা টেম্পারেচারের উপরে ডিপেন্ড করতেছে। দুইটা টেম্পারেচার উপর, কিসের টেম্পারেচার? একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে সিঙ্ক। এই দুইটা টেম্পারেচার উপরে ইফিসিয়েন্সিটা ডিপেন্ড করে, তার মানে এক নাম্বারটা সঠিক। দুই নাম্বারে যেটা বলছে ইটস ইফিসিয়েন্সি ইজ নেভার বিন 100%। হ্যাঁ, আসলে এটা 100% সম্ভব না, এটা আমরা জানি। দুই, পৃথিবীতে এমন কোনো ইঞ্জিনই নাই যেটার কর্মদক্ষতা 100%। এরপর 3 নাম্বার অপশন যেটা বলছে যে ইট ট্রান্সফার হিট ফ্রম দ্য কুলিং সোর্স, তার মানে শীতল যে উৎসটা আছে সেটা থেকে টু দ্য হট এনভায়রনমেন্ট। এটা কিন্তু কখনোই হয় না। তাপমাত্রা সবসময় হট এনভায়রনমেন্ট থেকে কুল এনভায়রনমেন্ট এদিকে স্থানান্তরিত হয়, তার মানে এই অপশনটা ভুল। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? 1 আর 2, অর্থাৎ বি নাম্বারটা হবে। এরপরে 20 নাম্বার যেটা বলছে যে ইফ হিট ইজ রিজেক্টেড ফ্রম অ্যান ইঞ্জিন, ইফ নো হিট is rejected from an engine, then what is the efficiency of the engine? তো একটা ইঞ্জিন যদি হিট যে পরিমাণে অ্যাবজর্ব করলো বা নিজের ভিতরে নিয়ে যদি বাইরে সে একটুও তাপমাত্রা না দেয়, অর্থাৎ সম্পূর্ণ তাপ যদি সে কাজে রূপান্তরিত করতে পারে, তাহলে তার এফিসিয়েন্সি কত হবে? সেটা হবে হচ্ছে 100%। কীভাবে 100% হলো? এখানে খেয়াল করো, T2 হচ্ছে কি হিট, T2 না, আচ্ছা এটা অপশনটা এখানে আমরা করে দিচ্ছি ম্যাথমেটিক্যালি কীভাবে হয়, এটা একটু ব্যাখ্যা করি। ধরো এটা একটা সিলিন্ডার বা সিস্টেম বলতে পারো, অভ্যন্তরীণ। তো এখানে একটা সোর্স থাকবে, এটা হচ্ছে কি হট, SORC সোর্স। তো এটার যে টেম্পারেচার, এটাকে আমরা ধরলাম হচ্ছে T2, আর এটা হচ্ছে কোল্ড মানে ঠান্ডা। তো এটা হচ্ছে সিঙ্ক বলা যাবে, এখানে SINK সিঙ্ক। এখানে এই উৎসতা থেকে তাপ সিস্টেম নিয়ে নেয়, আর এই উৎসে তাপ সে রিজেক্ট করে দেয়। তো এই টেম্পারেচার ধরলাম আমি হচ্ছে T1। আমি ধরলাম এই ইঞ্জিনটা এই হট সোর্স থেকে কিউ পরিমাণ তাপ গ্রহণ করলো, এখান থেকে সে কিউ পরিমাণ তাপ নিজের ভিতরে নিল, এরপরে ইঞ্জিনে একটু তাপ বর্জন করেনি, এটা Q2 ধরতে পারো বা Q1 ইচ্ছা মতো। তাহলে এটা আমি ধরলাম Q1, এই Q1 এর মানটা হচ্ছে 0, আর Q2 এর মান ধরলাম হচ্ছে Q। তাহলে তার কর্মদক্ষতা কত হবে? তো কর্মদক্ষতা আমরা কি জানি, 1 মাইনাস উপরে থাকবে হচ্ছে Q1 আর নিচে থাকবে হচ্ছে Q2। তো এখানে যদি মান বসাই আমরা 1 মাইনাস, দেখো এখানে বসবে 0 আর এখানে বসবে Q2, তার মানে ফাইনালি এটা পাচ্ছে 1, কর্মদক্ষতা 1। এটাকে যদি পার্সেন্টেজে প্রকাশ করি 1 গুণন 100, তার মানে 100%। অর্থাৎ যদি সে একটু হিট, কোশ্চেনটা কি বলছে যে যদি হিট একটু রিজেক্ট না করে তখন কর্মদক্ষতা কত হবে? তখন কর্মদক্ষতা হবে 100%। এরপরে 21 নাম্বার যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটায় বলছে হুইচ অফ দ্য ফ্লোয়িং কোয়ান্টিটি, নিচের কোন রাশিটা উইল বি সেম থাকবে ইফ 3 অবজেক্ট আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়াম মানে কি, এটা একটু দেখি আমরা। এটা বোঝার জন্য একটু কোশ্চেনটা আগে বুঝতে হবে। ধরো 3টা বস্তু আছে, এটা একটা বস্তু, এরপর হচ্ছে এটা একটা বস্তু, আর এটা একটা বস্তু। 3টা পানি হতে পারে, ধরো নাও 3টাই পানি, 3টা পানি একসাথে আছে, 3টা পানি না আসলে, আচ্ছা 3টা লোহার খণ্ড ধরি, লোহার খণ্ড। তো লোহার খণ্ড, এইটার ওজন হচ্ছে 5 কেজি, 5 কেজি, এটার ওজন হচ্ছে 4 কেজি, আর এটার ওজন হচ্ছে 1 কেজি। তো এই 3টা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, মানে
তাপীয় সাম্যাবস্থা। তাপীয় সাম্যাবস্থা বলতে কি, তিনটা বস্তু যখন একসাথে লাগায় থাকে, যদি এখানে আমি একটু খেয়াল করি যে এখানে একটা লোহা আছে যেটার টেম্পারেচার 200 ডিগ্রি সেলসিয়াস, এর সাথে আরেকটা লোহার টেম্পারেচার দিলাম, লোহা দিলাম, লোহার বস্তু, সেটার টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে স্বাভাবিকভাবেই এই উত্তপ্ত বস্তু থেকে এই শীতল বস্তুর দিকে তাপ ছড়াতে থাকবে এবং ততক্ষণ পর্যন্ত তাপ ছড়াবে যতক্ষণ পর্যন্ত দুইটার টেম্পারেচার সমান না হয়। যখনই সমান হবে দুইটার টেম্পারেচার, তখন ওই অবস্থাকে বলা হবে থার্মাল ইকুইলিব্রিয়াম, মানে তাপীয় সাম্যাবস্থা। এদের মধ্যে কোনো তাপ আদান প্রদান হচ্ছে না। তো তাপ আদান প্রদানের যে বিষয়টা, এটা সম্পূর্ণ নির্ভর করে দুটা বস্তুর টেম্পারেচার পার্থক্য কত তার উপরে। এটার ভিতরে কত তাপ আছে তাপের উপরে নির্ভর করে না। এক্সাম্পল দেখো, এখানে দুইটার ভিতরে তাপমাত্রা কিন্তু পার্থক্য আছে, একটা 200 ডিগ্রি সেলসিয়াস আর একটা 10 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং এখানে তাপমাত্রা কিন্তু আদান প্রদান ঘটবে। কিন্তু যদি এরকম হয় যে এটা একটা বস্তু, এটা একটা লোহার বস্তু, এটার ভিতরে তাপ আছে 200 জুল, তাপমাত্রা না, তাপ আছে 200 জুল। আর একটা বস্তু ছোট ক্ষুদ্র বস্তু, এটার ভিতরে তাপ আছে অনেক কম, সেটা হচ্ছে 10 জুল। এখন কোশ্চেন হচ্ছে কোনটা থেকে কোনটায় তাপমাত্রা মানে তাপ ছড়াবে। হ্যাঁ, এখানে কিন্তু তাপ কোনটা থেকে কোনটা যাবে এটা বলা যাবে না, তাপমাত্রার উপর ডিপেন্ড করবে। এখানে ভুল করে উত্তর দিতে পারো যে এই বড় বস্তুটা থেকে ছোট বস্তুতে তাপ ট্রান্সফার হবে, কিন্তু আসলে না, এটা আমরা বলতে পারবো না। যদি এরকম হয় যে এই ক্ষুদ্র বস্তুটার তাপ 10 জুল আছে, ঠিক আছে, কিন্তু এটার তাপমাত্রা এটা অনেক উত্তপ্ত, এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটার, আর এই বস্তুটার তাপমাত্রা একটু কম, এটা হচ্ছে 90 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই ছোট বস্তুর ছোট তাপ আছে, তারপরে কম তাপ আছে, তারপরেও এই ছোট বস্তু থেকে এই বড় বস্তুর দিকে তাপমাত্রা মানে তাপ এটা হচ্ছে ট্রান্সফার হবে। তার মানে তাপ বা হিট এটা ট্রান্সফার হয় শুধুমাত্র তাপমাত্রার পার্থক্যের উপর। এখন সেম বিষয়টা এখানেও, যে এই বস্তুর ভিতরে, তিনটা বস্তুর ভিতরে যে মাস আছে, এই ভর আসলে এটার উপর ডিপেন্ড করবে না। কোন বস্তুটা সেম থাকে, মানে এই বস্তুগুলো তাপীয় সাম্যাবস্থায় তখনই তাপীয় সাম্যাবস্থায় থাকবে যখন এদের তাপমাত্রার ডিফারেন্স 0 হবে। অর্থাৎ এই বস্তুর টেম্পারেচার যা, এই বস্তুরও টেম্পারেচার সেম, এই বস্তুরও টেম্পারেচার সেম। তার মানে তিনটার টেম্পারেচার সেম থাকতে হবে, টেম্পারেচার সেম থাকতে হবে, তখনই এরা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে বা থার্মাল বা তাপীয় সাম্যাবস্থায় আসবে। তার মানে তিনটা বস্তু কখন তাপীয় সাম্যাবস্থায় আসবে? অ্যান্সার হচ্ছে এদের ভিতরে যখন টেম্পারেচারটা সমান থাকবে, এই যে রিমেইন সেম বলছে এখানে, উইল বি সেম, টেম্পারেচার সেম হলে তখনই এটা তাপীয় সাম্যাবস্থায় আসে। এরপরে পরবর্তী কোশ্চেন 22 নাম্বার, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য কনস্ট্যান্ট ইন কুলম্ব ল? এটা কত হবে? 9 গুণ 10⁹, অর্থাৎ এই সি নাম্বারটা এটা বের করা যায়। এফ ইকুয়াল টু কী জানি আমরা, এখানে 1/4πε0 ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। সংজ্ঞা অনুসারে আমরা কি জানি যে এক কুলম্বের দুইটা বস্তু যদি 1 মিটার দূরত্বে রাখা হয়, তাদের ভিতরে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়, মানে যে ফোর্সটা হচ্ছে তারা অনুভব করে, সেটাই হচ্ছে কুলম্বের ধ্রুবক বা কুলম্বস কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এটা 9 গুণ 10⁹ হবে সি নাম্বারটা। এটা কিভাবে আসছে? এটা হচ্ছে বিজ্ঞানীরা দুইটা বস্তু ভিতরে কত নিউটন ফোর্স এটা মাপছে এবং একটা নির্দিষ্ট দূরত্ব পরপর, তারপর ওই দুটা রেশিও নিয়ে দেখছে যে না, এদের ভিতরে এই কনস্ট্যান্টের মানটা সবসময় 9 গুণন 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার আসে। এরপরে একটা কোশ্চেন করছে যে আয়রনের নিউক্লিয়াস, হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ফোর্স অ্যাক্টিং বিটুইন টু প্রোটন? দুইটা প্রোটনের ভিতরে ইলেকট্রিক ফোর্স মানে কী পরিমাণ ফোর্স অনুভব হয় যখন তাদের এই 4 × 10⁻11 মিটার দূরত্বে রাখা হয়। তো এটা কী হবে? এফ ইকুয়াল টু 9 × 10⁻9, প্রোটনের চার্জ কত? 1.67 × 10⁻19 কুলম্ব। এরপর নিচে থাকবে দূরত্বের উপরে স্কোয়ার, অর্থাৎ 4 গুণ 10⁻11, তার উপরে স্কোয়ার দিয়ে দাও, যেটা আসবে সেটাই অ্যান্সার। পরবর্তী কোশ্চেন যেটা বলছে 24 নাম্বার, ডিপেন্ডিং অন হুইচ প্রিন্সিপাল, কার নিয়ম অনুসারে দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড ডিটারমাইন ইট? মানে ইলেকট্রিক ফিল্ডের মানটা মাপা হয়, এটা কিন্তু কুলম্বের ল অনুযায়ী। কেন? কুলম্বের ল হচ্ছে যে এফ সমান সমান এই ল দিয়েই মাপা হয়, 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর ইলেকট্রিক ফিল্ড কাকে বলা হয়? ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ইকুয়াল টু এফ বাই কিউ। এটার মানে কি বলতেছি পরবর্তী কোশ্চেনে।
তাহলে এটা হবে কুলম্বের ল। আর পরবর্তী কোশ্চেন, হুইচ ওয়ান ইজ দ্য এক্সপ্রেশন ফর দ্য ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন কী হবে এটা বলে দাও। তো ধরো এখানে একটা চার্জ আছে, এই চার্জের পরিমাণ হচ্ছে কিউ, এই চার্জের পরিমাণ কি কিউ। এখন ইলেকট্রিক ফিল্ড কাকে বলে? ইলেকট্রিক ফিল্ড হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটা পয়েন্টে ধরে নাও যে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত, এর মানে বোঝাচ্ছে আসলে যে এই পয়েন্টে যদি আমি একটা +1 কুলম্ব চার্জ রাখি তাহলে এই চার্জটা কি পরিমাণ বল অনুভব করবে সেটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এবং এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। তো ই ইকুয়াল টু কী লিখতে পারবো? এখানে একটা জিনিসই খেয়াল করতে হবে, যেখানে 1 কুলম্ব চার্জ রাখা আছে, তাহলে কি লিখতে পারবো? ই ইকুয়াল টু 1/4πε0। আচ্ছা, একটা কাজ করি আমরা, এই দুইটা বস্তুর ভিতরে ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু লেখা যাবে কি তখন F/Q। কেন F/Q লেখা হলো? ধরো এইচ ফোর্সটা হচ্ছে কিউ, আর এটাকে বড় হাতের কিউ দিতে হবে, বড় হাতের কিউ। আচ্ছা, এটা কিভাবে হলো, মানে কেন বুঝবো যে এটা আসলে এই সূত্রটাই হবে? সংজ্ঞা থেকে আমরা যেটা জানি যে ফোর্স ইকুয়াল টু লেখা যায় কি 1/4πε0। মনে করো এই দুইটা বস্তুর ভিতরে যে ফোর্সটা হবে সেটা কি বড় হাতের কিউ ইন্টু ছোট হাতের কিউ /r²। তো এটা কি, এই পয়েন্টে যদি আমি কিউ পরিমাণ চার্জ রাখি তাদের ভিতরে ফোর্স হচ্ছে এটা, তাহলে আমি যদি এই পয়েন্টে 1 কুলম্ব চার্জ রাখি তাহলে কি পরিমাণ চার্জ হবে? তাহলে কি ঐকিক নিয়ম অনুযায়ী F/Q দিতে হবে, এবং এটাই হচ্ছে ই। মানে বিষয়টা হলো ঐকিক নিয়মে যদি করো তাহলে এটা পাবা যে এই পয়েন্টে কিউ পরিমাণ চার্জ লাগলে ফোর্সের পরিমাণ হচ্ছে এত, অতএব আমরা যদি কিউ পরিমাণ চার্জই রাখি সেখানে তাহলে কিউ দ্বারা ভাগ হয়ে যাবে, এই যে কিউ দ্বারা ভাগ হয়ে গেছে, এটাই হচ্ছে ই এর মান। তাহলে এখানে সঠিক এক্সপ্রেশন হবে হচ্ছে ই ইকুয়াল টু F/Q। 6 নম্বর কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, দুটা ভেক্টর, হোয়ার এ ভেক্টরের মানটা দিয়ে দিছে আর ভি ভেক্টর কী হবে সেটাও বলে দিছে। তো এই দুটো ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল কত এটা জানতে চাইছে। এখন আমি একটা ভেক্টর ধরে নিলাম, ধরো এই ভেক্টরটা হচ্ছে এ, এই এ ভেক্টর সমান দেওয়া আছে কি আই, তার মানে 1 ইন্টু আই, এরপরে কি আছে 0 ইন্টু জে, তারপরে যেটা আছে 0 ইন্টু কে, এটা আমি লিখে নিলাম এক্সট্রা। আর একটা ভেক্টর সেটা হচ্ছে বি ভেক্টর, ধরে নিলাম এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এই থিটা এর মান কত এটা আমাদের কাছে জানতে চাইছে। তবে বি ভেক্টরটা দেয়া আছে কি 2i, এরপরে হচ্ছে +0 ইন্টু জে প্লাস 1 ইন্টু কে, মানে হচ্ছে কে। তো দুইটা ভেক্টরের ভিতরে যদি আমি ডট গুণন করে দিই তাহলে কি লেখা যাবে যে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। তো এখানে খেয়াল করো এ ভেক্টরের মান কত হবে? এ ভেক্টরের মান হবে √1² যোগ 0², তার মানে ফাইনালি যেটা পাওয়া যাবে 1। এ এর মান পাওয়া যাচ্ছে 1, এরপরে বি ভেক্টরের মান কত হবে? বি ভেক্টরের মান যেটা হবে √2 তার উপরে স্কোয়ার, এরপরে হচ্ছে 1 তার উপরে স্কোয়ার, 4 আর হচ্ছে √5, এটা হবে √5, এটা হলো বি ভেক্টরের মান। এখন এই পাশে এই সমীকরণটা খেয়াল করো যে এ ডট বি ইকুয়াল টু কী লেখা যায়। প্রথমে এই 2 আর এই আয়ের সাথে যেটা গুণ আছে সেটা লিখবো, তাহলে 2 একে 2, এরপরে +0 ইন্টু 0 মানে হচ্ছে 0, অর্থাৎ এই 0 আর এই 0 গুণ করলে কি হয় 0 হয়। এরপরে আবার প্লাস দিব, তারপরে আবার একইভাবে এই 1 ইন্টু 0 যদি গুণ করে দিই তাহলেও 0 হবে, এখানে দিলাম 0 ইকুয়াল টু এ ভেক্টরের মান কত সেটা 1 নির্ণয় করছি, বি ভেক্টরের মান কত এটার মান এটা নির্ণয় করছি হচ্ছে √5 দিয়ে দিলাম, আর এখানে থাকবে হচ্ছে cos থিটা। তো এখান থেকে যা লেখা যাবে সেটা হচ্ছে এখানে থাকবে 2 ইকুয়াল টু এখানে থাকবে √5, তারপরে হচ্ছে cos থিটা। অতএব cos থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? cos থিটা ইকুয়াল 2/√5। আমাদের দরকার শুধু থিটা ইকুয়াল টু cos ইনভার্স 2/√5। তো এটা ক্যালকুলেটর করলে কত আসে দেখি। cos ইনভার্স 2/√5, 2/√5, অ্যান্সার আসবে 26.56 ডিগ্রি, 26.56 ডিগ্রি, অর্থাৎ
5 6 বা 5 7 লেখা যাবে এটাকে। তাহলে সঠিক অ্যান্সার হবে কোনটা? বি নাম্বার। সঠিক অ্যান্সার হবে বি নাম্বার। এরপরে 7 নাম্বার কোশ্চেনে যেটা বলছে যে হাউ মেনি ইউনিট ইজ দ্য লেন্থ অফ দ্য ভেক্টর। এই ভেক্টরের ওয়াইজেড প্ল্যানে মানটা কত হবে এটা জানতে চাইছে। যেমন আমি একটা এক্সাম্পল যদি বলি, ধরো, আচ্ছা এক্সাম্পল না, আমরা এটাকে একটু দাগাই এখানে। যদি আমি এটা নিলাম এক্স প্ল্যান, আর এটা হচ্ছে আরেকটা প্ল্যান নেব, সেটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই। জাস্ট এখানে খেয়াল করো, আর একটা প্ল্যান থাকবে এর সাথে 90 ডিগ্রি কোণে, সেটা হচ্ছে জেড প্ল্যান। এটা হলো জেড প্ল্যান। তো এই ভেক্টরটা কি আছে এখানে, ভেক্টর যেটা দেওয়া আছে, আচ্ছা এটা একটা এক্সাম্পলের সাহায্যে সলভ করা যাক। যদি এক্স ওয়াই প্ল্যানে একটা ভেক্টর থাকে, ভেক্টরটা হলো, ধরো এখানে একটা ভেক্টর দেওয়া আছে, এই যে ভেক্টর, এই ভেক্টরটাকে বলা হচ্ছে এ ভেক্টর। এ ভেক্টর যদি এরকম থাকে যে এক্স আই প্লাস ওয়াই জে, তো এই ভেক্টর মান এটা কত হবে, তার জন্য এখানে একটা লম্ব টেনে দিতে হয়। দেখো, এই দূরত্ব হচ্ছে এক্স, এই দূরত্ব হচ্ছে ওয়াই, তাহলে এই ভেক্টরের মান, অর্থাৎ এই ভেক্টরের মান বা এক্স ওয়াই তলে এই ভেক্টরের যে মান, সেটা হচ্ছে এই যে এই মানটা, এই মান কত হবে, এটা হবে মডুলাস অফ এ, এখানে লেখা যাবে রুট আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক একইভাবে তোমাকে বের করতে হবে এই ভেক্টরটার ওয়াইজেড প্ল্যানে মান কত। তাহলে ভেক্টরটা প্রথমে আমি আগে তুলব, এই সাইডে তুলে নিচ্ছি, সেটা হচ্ছে 5i, এরপর হচ্ছে +3j +4k। তো ওয়াই আর জেড প্ল্যানে মান নির্ণয় করতে বলছে, তার মানে এই দুটাকে নিয়ে তোমাকে কাজ করতে হবে। এবং ওয়াই জেড প্ল্যানের মানটা হবে, ধরে নিলাম এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, তাহলে এ ওয়াই জেড প্ল্যানের মান হবে রুট আবার 3-র উপরে স্কোয়ার প্লাস 4-এর উপরে স্কোয়ার, তাহলে হবে 25, 25কে রুট করলে হবে 5, অর্থাৎ এ ওয়াই জেড ইকুয়াল টু 5। এটা হবে অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সার কী হবে, রুট আবার এখানে 5 অথবা রুট 25, এই 5টাকে এভাবেও লেখা যায়, সেটা কত, রুট আবার 25। তার মানে অ্যান্সার হবে সঠিক এটা, এখানে টিক দিলাম, রুট 25। আচ্ছা পরবর্তী কোশ্চেনে যাই। 8 নাম্বার কোশ্চেনটা দেখো। 8 নাম্বার কোশ্চেনে কি বলছে যে কোঅর্ডিনেট অফ পি এর স্থানাঙ্ক অ্যান্ড কিউ এর স্থানাঙ্ক দুইটা যথাক্রমে দিয়ে দিছে। হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ পি কিউ এর মান কত হবে। তো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, বিষয়টা এরকম, এই ধরো এখানে পি বিন্দুর কোঅর্ডিনেটটা দিয়ে দিছে 3 -2 1, আর একটা পয়েন্ট সেটা হচ্ছে কিউ এর কোঅর্ডিনেট দেওয়া আছে, সেটা হচ্ছে কত, 3 -4, এরপরে হচ্ছে 5। তো পি আর পি কিউ ভেক্টর কাকে বলে, পি কিউ, এই ভেক্টরটা হচ্ছে এরকম, পি বিন্দু থেকে শুরু হবে এবং কিউ বিন্দুতে শেষ হবে, যেহেতু পি কিউ বলছে, তার মানে আদি বিন্দু পিতে আর প্রান্ত বিন্দু থাকবে কিউতে। এটা হচ্ছে পি কিউ ভেক্টর। তো পি কিউ ভেক্টরটা কিন্তু আমরা এখান থেকে লিখতে পারি কীভাবে, পি কিউ ভেক্টর হবে এই 3 -3 ইন্টু আই প্লাস, এরপরে এটা থেকে আবার এটা বিয়োগ হবে, এটা উল্টাপাল্টা করা যাবে না, যেহেতু শুরুতে পি আছে, তার মানে পি এর স্থানাঙ্ক থেকে কিউ এর স্থানাঙ্কটা বিয়োগ, যেমন এখানে আমি 3 থেকে 3 বিয়োগ করে দিছি, তারপরে লিখছি আই। একইভাবে যখন জে লিখবো তখন কী হবে, এই -2 থেকে এই -4টা বিয়োগ করে দিতে হবে, তাহলে আমি সেটাই করি, -2 আর -4 যদি বিয়োগ করি সেটা হবে +4, এখানে হবে জে। এরপরে প্লাস কি হবে, এই 1 থেকে 5টাকে বিয়োগ করে দাও, 1 - 5, এখানে থাকবে কি, তাহলে পি কিউ ভেক্টরটা আগে নির্ণয় করি। এটা কত হবে, শুরুতে হবে 0, তারপরে হবে 2j, তারপরে কি হবে, তারপরে হবে -4k। এটাই কিন্তু ভেক্টর। আচ্ছা এখানে মনে করো আই আছে, তো এটা হচ্ছে পি কিউ ভেক্টর। কিন্তু খেয়াল করে দেখো কোশ্চেনে কি জানতে চাইছে, পি কিউ এর মান জানতে চাইছে, অর্থাৎ এই পি কিউ ভেক্টরের মানটা জানতে চাইছে। মানে পি কিউকে যদি আমরা মোড করে দিই, পি কিউ, এটাকে যদি মডুলাস করে দিই তাহলে কি পাওয়া যায় হচ্ছে পি কিউ। আর পি কিউ সমান কি হবে, একটা রুট আবার দিই শুরুতে, রুটের ভিতরে থাকবে কি, 0-এর উপর স্কোয়ার প্লাস 2-এর উপর স্কোয়ার প্লাস 4-এর উপর স্কোয়ার, তাহলে 4 4 16 আর 4 20, রুট আবার 20, আর রুট 20কে ভাঙায় কি লেখা যায়, 4 গুণন 5, এবং 4কে যদি বাইরে নিই তাহলে 2, আর এখানে হবে রুট 5। এত ইউনিক। এটা হচ্ছে পি কিউ এর মান। পি কিউ এর মান কি পাইলাম, 2√5, হ্যাঁ 2√5,
আচ্ছা 2√5 দেওয়া না, এখানে সরাসরি 20ই অ্যান্সারে লিখে রাখছে, তাহলে সঠিক অ্যান্সার হবে কি 20, কারণ 2√5 মানে 20, তাহলে সঠিক অ্যান্সার হবে এটা, এ নাম্বারটা। এরপরে কোশ্চেন করছে হোয়াট ডাজ দ্য স্লোপ অফ ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফ ইন্ডিকেট। পরবর্তী কোশ্চেনটা একটু খেয়াল করো, এখানেই লিখছে হোয়াট ডাজ দ্য স্লোপ অফ ডিস্টেন্স ভার্সেস গ্রাফ ইন্ডিকেট, মানে স্লোপটা আসলে কি ইন্ডিকেট করে, কিসে, যদি সময় মানে দূরত্ব আর সময় এই দুইটার গ্রাফ নেওয়া হয়। আচ্ছা বিষয়টা একটু চিত্রের সাহায্যে ব্যাখ্যা করলে বুঝতে পারবা। এটা আমি হচ্ছে একটা ছক কাগজ দিলাম, এক্স ওয়াই অক্ষ ধরো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো কি বলছে এটা, এখানে কোশ্চেন করছে ডিস্টেন্স ভার্সেস টাইম, তার মানে ওয়াই অক্ষ বরাবর কি থাকবে, এ বরাবর থাকবে ডিস্টেন্স, আর এই এক্স অক্ষ বরাবর কি থাকবে, টাইম। তো আমি যদি একটা গ্রাফ ধরে নিলাম, এই গ্রাফটা বিভিন্ন আকৃতিতে হতে পারে, সরলরেখা, তারপর বক্ররেখা, যে কোনো কিছু হতে পারে। ধরে নিলাম হচ্ছে সরলরেখা আছে এটা। তো এই সরলরেখার গ্রাফটা কি ইন্ডিকেট করবে, এটা একটু দেখতে হবে। তো গ্রাফ কি ইন্ডিকেট করে সেটা পরে হিসাব। এই স্লোপটা কি ইন্ডিকেট করবে, ধরে নিলাম এই কোণটা হচ্ছে থিটা। তো এই গ্রাফের স্লোপ SLOP, স্লোপ কি হবে, স্লোপ হবে হচ্ছে ঢাল, মানে ট্যান থিটা। ট্যান থিটা এটাকে আসলে কি নির্দেশ করে এটা জানতে চাইছে। তো এটা নির্দেশ করার জন্য, এটা বের করার জন্য যেটা করতে হবে, ধরো এর উপরস্থ আমি দুইটা পয়েন্ট নিলাম, এই যে দুইটা পয়েন্ট নিলাম, পয়েন্ট নেওয়ার পর আমি এখান থেকে দুইটা পয়েন্ট থেকে লম্ব টেনে দেবো, এইখানে একটা লম্ব টানলাম, একইভাবে এখানে একটা লম্ব টানলাম, এখানে একটা লম্ব টানলাম, তারপর আর একটা কাজ করব, এই পয়েন্টটা থেকে আবার এর উপরে একটা লম্ব টেনে দিলাম। তো দেখো এখানে খেয়াল করে যে ওয়াই অক্ষ বরাবর এই যে দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্যটা কি নির্দেশ করবে, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে সরণ। আর এই বরাবর কি থাকবে, আমরা জানি যে ধরে নিছি এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্যটা হচ্ছে টাইম, তার মানে এই দৈর্ঘ্যটা হবে টাইম, এটা হবে কি টাইম, এই নিচের দৈর্ঘ্যটা হবে টাইম। আর এই কোণটা কত হবে, এই কোণটা হবে থিটা। তো আমরা ট্যান থিটা সমান এখানে কি লিখতে পারবো, দেখো এই ট্রায়াঙ্গেলটার কথা একটু চিন্তা করো, যে এখানে ট্যান থিটা ইকুয়াল কি লেখা যাবে, ট্যান থিটা আমরা কি জানি, লম্ব মানে পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস, তার মানে এখানে লেখা যাবে ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম, যেটাকে সংক্ষেপে আমরা লিখি d/t এই আকারে। তো এটা আমরা কি জানি যে সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন হার, এটাকে বলা হয় বেগ মানে ভ্যালোসিটি। তার মানে এই অপশনটার সঠিক অ্যান্সার হবে কি, সি নাম্বার, ভ্যালোসিটি। এখানে সঠিক অ্যান্সারটা হবে ভ্যালোসিটি। কিভাবে হলো সেটা এইটুক ব্যাখ্যা থেকে বুঝতে পারলাম যে এটা হবে ভ্যালোসিটি। আচ্ছা পরবর্তীতে 10 নম্বর যে কোশ্চেন, 10 নম্বর কোশ্চেনটা, আচ্ছা এটাকে কপি করে নিচে নিতে হবে। এখন আমরা 10 নম্বর কোশ্চেনটা সলভ করব। তো এখানে 10 নম্বর কোশ্চেনটা বলছে যে হোয়াট উইল দ্য ম্যাগনিটিউড, এখানে আগে একটা অপশন দিয়ে দিছে মানে নোটেশন, দ্য পজিশন অফ অ্যান অবজেক্ট, একটা বস্তুর পজিশনটা এক্স এর মাধ্যমে প্রকাশ করছে এবং এক্সটা হচ্ছে টি এর একটা ফাংশন। হোয়েন পজিশন অফ এক্স ডিপেন্ডস অন টাইম, তার মানে কোনো একটা বস্তুর অবস্থান এটা সম্পূর্ণ টাইমের উপরে ডিপেন্ড করে। তার মানে এক্স হচ্ছে একটা ফাংশন, কিসের, টি এর একটা ফাংশন। এবার যেটা জিজ্ঞেস করছে কোশ্চেনে, 10 নম্বর কোশ্চেনে, হোয়াট উইল বি দ্য ম্যাগনিটিউড অফ ভ্যালোসিটি অ্যাট টাইম t=3। তো টি এর মান যখন 3 সেকেন্ড তখন ভ্যালোসিটি কত হবে এটাই কোশ্চেন করছে। তো 10 নম্বর, এটার জন্য এক্স এর যে মান দেওয়া আছে মানে সরণ, সেটা হচ্ছে 12, আচ্ছা মিটার পার সেকেন্ড স্কোয়ার, এককটা না নিলাম, এটা হচ্ছে 12/t আছে, 12 × t মাইনাস 1.2, এরপরে দেওয়া আছে হচ্ছে r²। তো এখানে একটু খেয়াল করো, এটা r² হবে নাকি t² হবে এটা আমি বুঝতেছি না, কোশ্চেনে ভুল থাকতে পারে, t² হওয়ার কথা সম্ভবত। আচ্ছা আমি t² ধরে করে দিলাম, যদি r² হয় তখন আরটাকে কনস্ট্যান্ট ধরবা, এটা সঠিক উত্তর t² হওয়া উচিত। এখন যেটা জিজ্ঞেস করছে যে এখানে টি এর মান যখন 3 সেকেন্ড তখন ভ্যালোসিটি কত, তো ভ্যালোসিটি ভি এটা সমান আমরা কি জানি, dx/dt, মানে সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনের হার।
তো ডিএক্স বাই ডিটি যদি নির্ণয় করি, এই এক্সটাকে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কত পাওয়া যাবে? এখানে পাবো 12 মাইনাস এখানে 1.2 ইন্টু টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় হচ্ছে 2t তার উপরে 1, তার মানে 2t। এখানে কি পাচ্ছি 12 মাইনাস 2 দুগুণ 4, এখানে হচ্ছে টি, এবং এককটা থাকবে হচ্ছে বেগ যেহেতু তাই মিটার পার সেকেন্ড। এখন টি এর মান বের করো। এখন ভি এটা যদি 3 সেকেন্ড পর টাইম নির্ণয় করতে বলে তখন কি হবে? এখানে 12 মাইনাস 4 ইন্টু 3, 3 4 12, তাহলে এটা তো 0 হওয়ার কথা। আচ্ছা, তার মানে এখানে হয়তোবা এখানে টি স্কোয়ার না, এটা আর স্কোয়ার ধরেই করতে হবে, মানে সঠিক কোশ্চেনটাই হয়তো দিচ্ছে। যদি তাই দেয়, যদি ওটা কোশ্চেনটা যদি সঠিক থাকে তাহলে কি অ্যান্সার হবে একটু দেখি। এক্স ইকুয়াল টু দেওয়া আছে 12t, এরপরে মাইনাস 1.2, তারপর হচ্ছে এটা হচ্ছে আর স্কোয়ার, এটা হচ্ছে আর স্কোয়ার। তাহলে খেয়াল করো, আমরা যদি dx ডিভাইডেড বাই ডিটি নির্ণয় করি তাহলে কি হবে? তাহলে হবে এখানে 12, আর এই পাশে আর যেহেতু কনস্ট্যান্ট, সব কিছু কনস্ট্যান্ট, তাহলে এখানে পাবো 0। তার মানে dx বাই ডিটি মানে কি? ভি ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। এটা হবে সঠিক অ্যান্সার। এখানে সঠিক অ্যান্সার হবে এই যে এটা ডি নাম্বারটা, 12 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে ভ্যালোসিটি তো এখানে সেকেন্ড স্কোয়ার এটা বলতেছে, এটা মিটার পার সেকেন্ড হবে। এই 2 এর জায়গাতে এখানে হবে কত? 1। 11 নম্বর কোশ্চেনে বলছে হোয়াট উইল বি দ্য অ্যাক্সিলারেশন, মানে ত্বরণ কত হবে এটা জানতে চাইছে। তো কোন সময় ত্বরণ এটা কিন্তু বলেনি, এটাও একটা কোশ্চেনের ভুল। এই জায়গাতে কোশ্চেনটা অসম্পূর্ণ। ত্বরণ কাকে বলে একটু খেয়াল করো, যদি এখানে আর স্কোয়ারটা সঠিক তারা দিয়ে রাখে তাহলে ত্বরণ কাকে হবে? ত্বরণ কাকে বলে? ডি এ ইকুয়াল টু আমরা জানি ডিভি ডিভাইডেড বাই ডিটি, মানে বেগের পরিবর্তনের হার সময় সাপেক্ষে। এখন এই ডিটিটাকে রেখে দিলাম। ভি এর মান কত? ভি এর মান আমরা বের করছি হচ্ছে 12, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালোসিটি। তো টি এর সাপেক্ষে এটা একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? 0 মিটার পার সেকেন্ড আসবে। আচ্ছা, যদি ওখানে আর স্কোয়ার থাকে, তার মানে এই কোশ্চেনটা ভুল, এটা সঠিক প্রসেস। আচ্ছা, এখানে আমি সামারি বলে দিই। বেগ বের করতে করলে কি করবা? প্রথমে এক্সটাকে ডিএক্স ডিভাইডেড বাই ডিটি করে দিবা, দেওয়ার পরে কত সেকেন্ডে সময় বের করতে বলছে সেখানে টি এর মানটা বসাবা, আর এ ইকুয়াল টু কী হবে? ডিভি ডিভাইডেড বাই ডিটি, যাকে লেখা যায় হচ্ছে ডি স্কোয়ার টি স্কোয়ার ইন্টু এক্স, অর্থাৎ এক্সকে 2 বার সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা। তাহলে এখানে এই কোশ্চেনটাই একটু ভুল আছে, ডাটাতে একটু ভুল দেওয়া আছে। আচ্ছা, এর পরবর্তী প্রবলেম যেটা সেটা করি 13 নাম্বার 12 নাম্বার, তাই না? এই 12 নাম্বার কোশ্চেনটা। তো 12 নাম্বার কোশ্চেনে এখানে কি বলছে একটু বোঝার ট্রাই করি। বলছে যে স্টার্টিং ফ্রম রেস্ট দ্য ভ্যালোসিটি অফ এ ফ্রিলি ফলিং বডি ইজ, মানে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু শূন্য থেকে যদি পড়ে তখন তার ভ্যালোসিটি কীরকম হবে। আচ্ছা, আমরা ধরে নিলাম, ধরো এটা একটা বিল্ডিংয়ের ছাদ। তো এখান থেকে কোনো একটা ব্যক্তি যদি একটা বলকে ছেড়ে দেয়, তার শুরুতে বেগ কত নিক্ষেপ করেনি, জাস্ট ছেড়ে দিছে, তো এটাকে ধরলাম ইউ, আদি বেগ হচ্ছে 0। যেহেতু বলে দিছে রেস্ট মানে কি? একদম স্থিতি অবস্থা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এই যেখানে বলে দিছে রেস্ট। ওকে, এখন যেটা বলছে, তো এটার এই মুক্তভাবে পড়ন্ত বস্তুর ভ্যালোসিটি এটা কি হবে? তো আমরা কি জানি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। এখানে এই ভ্যালোসিটির এই আদি ভ্যালোসিটি, ইউ মানে কি? ইনিশিয়াল ভ্যালোসিটি এটা কিন্তু 0, তাহলে এখানে হবে 0 প্লাস জিটি। তার পরবর্তী লাইনে আমি লিখতে পারি ভি ইকুয়াল টু জিটি। এটাকে কিন্তু এভাবে লেখা যায় যে ভি সমানুপাতিক টি। কেন? কারণ জি হচ্ছে একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, জি এর মান হচ্ছে 9.8। ইউনিভার্সাল কনস্ট্যান্ট না, আসলে একটা নির্দিষ্ট দূরত্বে এটা কনস্ট্যান্ট, দূরত্বের সাপেক্ষে পরিবর্তিত হয়। তো ভি সমানুপাতিক টু টি লেখা যাচ্ছে, ভি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ ভ্যালোসিটি ডিরেক্টলি প্রপোর্শনাল টু টাইম, এটাই হবে সঠিক অ্যান্সার। তাহলে এখানে কি দেওয়া আছে যে ভ্যালোসিটি, বলছে ভ্যালোসিটি কি হবে? ভ্যালোসিটি হবে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টাইম অফ ফল, এই টি এর সমান। তার মানে এখানে সঠিক অ্যান্সার হবে বি নাম্বারটা সঠিক অ্যান্সার। 13 নম্বর কোশ্চেন কি বলছে যে অ্যান অবজেক্ট ইজ থ্রোন ভার্টিক্যালি, যদি উলম্ব বরাবর একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয়, ভ্যালোসিটি ভি নট বেগে যদি একটা বস্তুকে আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, হুইচ অফ দ্য ফ্লোয়িং এক্সপ্রেশন ইন্ডিকেটস দ্য ম্যাক্সিমাম হাইট, মানে সর্বোচ্চ উচ্চতা কত হবে এটা জানতে চাইছে। আচ্ছা, এখানে একটু খেয়াল করো,
মানে কোশ্চেনটা কীরকম, যদি এটা ধরে নিলাম আমি হচ্ছে এটা ভূমি, এটা হচ্ছে আমি ভূমি ধরে নিলাম, তো ভূমির এখান থেকে একটা বস্তুকে উপরে ঊর্ধ্বে নিক্ষেপ করছে এবং কত বেগে নিক্ষেপ করছে, ভি নট বেগে নিক্ষেপ করছে, তাহলে বস্তুটা কী হবে, এভাবে উপরের দিকে উঠতে থাকবে, একা একাই উঠবে, কিন্তু আস্তে আস্তে এর বেগটা কমে যাবে। কারণ কি, কারণ অভিকর্ষ ত্বরণ এটা খাড়া নিচের দিকে কাজ করতেছে এবং বস্তুর বেগটা কমাচ্ছে, এবং এভাবে বস্তুরা যাইতে যাইতে কোনো এক সময় বস্তুর বেগ এটা হয়ে যাবে কি জিরো, বস্তুর ভ্যালোসিটি এটা হয়ে যাবে কি জিরো। ওকে, আমি ধরে নিলাম এই পয়েন্টে বস্তুর ভ্যালোসিটিটা হচ্ছে জিরো। এখন যেটা কোশ্চেন করছে, দেখো কোশ্চেন করছে এই বস্তুটার এই যে এত দূর পর্যন্ত উঠলো উপরে, এই হাইটটা কত হবে, এই হাইটটা বের করার কথা বলছে, হাইটের এক্সপ্রেশন কি হবে। আচ্ছা, এখানে ধরলাম যে হাইটটা হবে এইচ, এটা কি ম্যাক্স, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এটা জানতে চাইছে। তো আমরা এভাবে উপরের দিকে উৎক্ষিপ্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব এই সমান কি জানি, এই সমান হচ্ছে ইউটি প্লাস হাফ, প্লাস না সরি, যেহেতু অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করতেছে, দেখো জি এর মান নিচের দিকে আর ভ্যালোসিটি ধরছে উপরের দিকে, তার মানে আমরা যদি এই ভ্যালোসিটিটাকে পজিটিভ ধরে নিই তাহলে জিটাকে নেগেটিভ ধরতে হবে। হ্যাঁ, এখানে হবে মাইনাস হাফ জি টি স্কোয়ার, ইউটি মাইনাস হাফ জি টি এর উপরে স্কোয়ার। তো এটা হচ্ছে সূত্র, এটা আমরা বের করব। তো এখানে ইউ এর মানটা আমাদের জানা, ইউ এর মান কত, ভি নট দেওয়া আছে, হাফ এটা তো কনস্ট্যান্ট, জি এর মানও জানা, আবার টি এর মানটা জানে, তার মানে বস্তুটার ঠিক এই পজিশন থেকে এখানে আসতে কত টাইম নিছে এটা যদি কোনোভাবে আমরা বের করতে পারি, তাহলে এই এইচ ম্যাক্স বা এইচ এর মানটা আমরা বের করতে পারবো। এখানে আমি এইচ ম্যাক্স দিলাম, সর্বোচ্চ উচ্চতা, এটা কত এটা আমরা বের করতে পারবো। তো একটু খেয়াল করো, এই বেগটা কি বস্তুর শুরুতে বেগ, মানে ইনিশিয়াল বেগ, ইনিশিয়াল ভ্যালোসিটি, এটা ইউ ধরে নিলাম, ইউ এর মান দেওয়া আছে এখানে কি ভি নট, এরপরে বস্তুটা যখন এই পজিশনে আসছে সেটা ধরে নিলাম ফাইনাল ভ্যালোসিটি, এরপরে হচ্ছে ফাইনাল ভ্যালোসিটি, এটা দেওয়া আছে হচ্ছে ভি, ভি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে জিরো। তো এখানে অভিকর্ষ ত্বরণ কত, গ্র্যাভিটি, এখানে আমরা ধরে নিলাম সেটা হচ্ছে জি। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে টি এর মান কত, মানে এখান থেকে এখানে আসতে বস্তুটা কতটুকু টাইম নেয়। তো এই টি এর মান কি হবে, আমরা যে সূত্রটা জানি যে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এই সূত্রে যদি আমি ভি এর মান বসাই, ভি এর মান কত, শেষ বেগের মানটা হচ্ছে জিরো, শুরুতে বেগটা কত ছিল, ইনিশিয়াল ভ্যালোসিটি সেটা হচ্ছে ভি নট, এরপরে মাইনাস দিলাম, এরপরে জি দিলাম, এটা হচ্ছে টি দিলাম, তাহলে এখানে কি লেখা যাবে, টি ইকুয়াল টু লেখা যাবে ভি নট ডিভাইডেড বাই জি। ওকে, এই মানটা এখন আমরা এখানে বসাবো, তাহলে সর্বোচ্চ উচ্চতা পাবো। দেখো টি এর মান কি পাইছি, টি এর মান হচ্ছে ভি নট ডিভাইডেড বাই জি। আচ্ছা, এটা কি নির্দেশ করে, বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত টাইম নেয়। আচ্ছা, এখন ধরো তোমাকে জিজ্ঞেস করলো যে ভি নট বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করা হয়েছে, সেটা ভূমি থেকে উপরে উঠবে, ওঠার পরে আবার নিচে নামবে, কতটুকু টাইম লাগবে, সেটা হচ্ছে টু, মানে এই টাইম অর্ধেক, আবার এই অর্ধেক টাইমে নিচে নামবে, তার মানে এখান উপরে উঠতে যত টাইম নিছে সেই টাইমকে 2 দ্বারা গুণ করলে আমরা এই যে এতটুকু টাইম পাবো, মানে বস্তুটা আবার ফিরে আসবে ঠিক সেই টাইম পর। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে এই উড্ডয়নকাল মানে উপরে যে উঠছে উড্ডয়নকাল না, এটা হবে ভি নট ডিভাইডেড বাই জি, এবং বস্তুটা সম্পূর্ণ আবার নিচে পড়তে এইখানটায় আসতে কত টাইম লাগবে, সেটা হচ্ছে বড় হাতের টি দিলাম, টু ভি নট ইন্টু জি, এটাকে 2 দ্বারা গুণ করা হবে। আচ্ছা, এটা কিন্তু একটা কোশ্চেনের অ্যান্সার, পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটার অ্যান্সার হবে এটা। আর এখন আমরা যেটা করছি যে এখন যে অ্যান্সারটা আমরা শিখতেছি, কোশ্চেনটা শিখতেছি যে এই পজিশন থেকে এখানে আসতে তা সে কত দূর উচ্চতা অতিক্রম করবে। তো এইচ ইকুয়াল টু কি নিয়েছি, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখন যদি মান বসাই, ইউ এর জায়গাতে কি বসাবো, ইউ এর জায়গাতে বসাবো হচ্ছে ভি নট, কারণ এটা আদিবেগ, এবং টি এর জায়গাতে ভি নট ডিভাইডেড বাই জি, এরপর একটা মাইনাস দিলাম, এরপর হচ্ছে হাফ জি, তারপর হচ্ছে টি স্কোয়ার সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আচ্ছা, টি এর উপরে স্কোয়ার মানে হচ্ছে ভি নট ডিভাইডেড বাই জি, তার উপরে হচ্ছে স্কোয়ার, ভি নটের উপর স্কোয়ার, জি এর উপর স্কোয়ার। আচ্ছা, এখানে কি পাবো, দেখো এখানে পাবো ভি নট তারপরে স্কোয়ার ডিভাইডেড বাই জি, এখানে একটা মাইনাস থাকবে, এরপরে হচ্ছে একটা হাফ থাকবে, এরপরে জি আর জি কাটা যাবে, তাহলে এখানে একটা জি থাকবে, আর উপরে থাকবে ভি নটের উপরে স্কোয়ার, তাই তো, তাই না।
তার মানে এখান থেকে যদি তুমি এখন এটা বিয়োগ করো তাহলে যেটা পাবা, অর্থাৎ এটার থেকে যদি হাফ বিয়োগ করি তাহলে কি থাকবে, হাফ থাকবে। অর্থাৎ বিয়োগ যদি তুমি এখানে লসাগু করো তাহলে পাবা ভি নটের উপর স্কোয়ার ডিভাইডেড বাই জি, এখানে পাবা 2। তাহলে এটা হচ্ছে এইচ ম্যাক্সের মান, অর্থাৎ ভি নট, এই ক্যালকুলেশনটা করলে বুঝতে পারবা, ভি নটের উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে, ভি নটের উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 2g, এই সি নাম্বারটা হবে সঠিক অ্যান্সার। আর 14 নম্বর কোশ্চেনে যেটা বলছে, হুইচ ওয়ান ইজ কারেক্ট ফর দ্য টাইম রিকোয়ার্ড টু রিচ ম্যাক্সিমাম হাইট, মানে ম্যাক্সিমাম হাইট ইন কেস অফ ফ্রিলি থ্রোন দ্য অবজেক্ট ভার্টিক্যাল টুয়ার্ড, মানে বস্তুটার ওই সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় নেবে এটা বলছে। মানে ওঠার পরে যে আবার ফিরে আসবে তা না, জাস্ট সর্বোচ্চ উচ্চতায় ম্যাক্সিমাম হাইটে উঠতে তার কত সময় লাগবে, মানে এইখান থেকে এখানে উঠতে কত সময় লাগবে, এটা তো আমরা আগে বের করছি, সেটা কি ভি নট ডিভাইডেড বাই জি। তাহলে সঠিক অ্যান্সার হবে ভি নট ডিভাইডেড বাই জি, ভি নট। আচ্ছা এখানে ইউ দিছে আবার, এটা আবার ভুল করছে, এটা হবে এই যেটা, কিন্তু এই ইউ এর জায়গাতে হবে কি ভি নট হবে, ভি নট ডিভাইডেড বাই জি। পরবর্তীতে আবার একটা কোশ্চেন করছে যে এই স্টোন, একটা পাথরকে থ্রোন নিক্ষেপ করা হলো এ ভ্যালোসিটি উইথ 9.8 মিটার পার সেকেন্ড। তার মানে কোনো একটা বস্তুকে যদি 9.8 মিটার পার সেকেন্ড বেগে একদম ওপরে নিক্ষেপ করা হয়, তখন এই বস্তুটা কত সময় পর নিচে ফিরে আসবে। তো আমরা সেটা জানি যে এটা সূত্র ছিল কি টি, বড় হাতের টি, মানে উপরে নিক্ষেপ করা হলো এরপরে আবার সে নিচে পড়বে। টোটাল টাইমটা কত, টোটাল টাইম হচ্ছে 2 ইন্টু ইউ নট ডিভাইডেড বাই জি বা ইউ বাই জি। তাহলে আমরা যদি বসাই 2 ইন্টু ইউ নট ডিভাইডেড বাই জি, জি এর মান কত, জি এর মান হচ্ছে 9.8, এখানে 2 থাকবে, আর ভি নটের মানটাও দিয়ে দিয়েছে 9.8। দেখো এই দুটো 9.8 কাটা যাবে, থাকবে কি 2 সেকেন্ড। তার মানে এখানে সঠিক অ্যান্সার হবে 2 সেকেন্ড। আচ্ছা।